প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ার এবং বিবিএ সেকেন্ড ইয়ারে গঠিত প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বই থেকে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। এই বইটা বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টে আপনাদের আছে। তো আজকে যে অঙ্কটা সমাধান করব সেটা আমরা যদি দেখি যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2017 সালে এসেছে। আমরা যদি অঙ্ক শুরুতেই করার চেষ্টা করি তো দেখি যে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ আইডিএলসি ইজ গিভেন বিলো। মানে এই ক্যাপিটাল স্ট্রাকচারটা আইডিএলসি কোম্পানিতে আগের থেকেই আছে। তো এই অঙ্কের হচ্ছে দুইটা ফেজ থাকে, একটা ফেজ হচ্ছে ওল্ড, একটা ফেজ হচ্ছে নতুন, মানে একটা হচ্ছে পুরাতন, একটা হচ্ছে নতুন। তো এই যে আমরা যে ক্যাপিটালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরাতন। তো পুরাতন তার কি কি আছে? 12% ডিবেঞ্চার আছে 12 লাখ টাকা, তারপর 10% প্রিফার্ড স্টক আছে 10 লাখ টাকা এবং কমন স্টক আছে যেটার হেক্টর মূল্য হচ্ছে 100 টাকা 8 লাখ টাকা। মোট হচ্ছে তার 30 লাখ টাকার অলরেডি প্রতিষ্ঠানে ক্যাপিটাল আছে। এখন যদি আমরা নিচে পড়ি যে দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 12 লাখ, এই কোম্পানির আরো অতিরিক্ত 12 লাখ টাকা লাগবে। এইটা হচ্ছে আমার নতুন, যেটা আগের থেকেই আছে সেটা হচ্ছে পুরাতন, আর যেটা আমাদের নতুন লাগবে অতিরিক্ত আকারে সেটা হচ্ছে নিউ ক্যাপিটাল। এখন এই যে 12 লাখ টাকা এই প্রতিষ্ঠানের দরকার, এটা সে কিভাবে সংগ্রহ করতে পারে? দিস ক্যান বি ফাইন্যান্স ইন দ্য ফলোইং ওয়েজ। নিম্নে এই পদ্ধতিগুলোর মাধ্যমে সেই ক্যাপিটালটা সংগ্রহ করতে পারবে। তাহলে প্রথম দেখি 1 নম্বর যদি আমরা দেখি যে দ্য ফুললি অফ কমন স্টক অফ টাকা 100 ইচ, মানে এই যে 12 লাখ টাকা সে ফুললি কি কমন স্টক ইস্যুর মাধ্যমে, মানে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে এটা সংগ্রহ করবে, যেটা এক একটার মূল্য হবে 100 টাকা। 2 নম্বরে যদি দেখি বলছে ফুললি বাই 12% ডিবেঞ্চার, মানে এই 12 লাখ টাকা সে পুরোটাই ঋণের মাধ্যমে সংগ্রহ করবে, যেটার আবার সুদের হার কত হবে? 12%। 3 নম্বর যদি দেখি বলছে ফুললি 13% প্রিফার্ড স্টক, মানে এই 12 লাখ টাকা সে পুরোটাই প্রিফার্ড স্টক ইস্যুর মাধ্যমে সংগ্রহ করবে। এখন যদি আমরা অঙ্কের পরবর্তীতে পড়ি যে ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিএটি ইজ টাকা 8 লাখ, মানে এই কোম্পানির যদি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 8 লাখ টাকা হয় এবং কর্পোরেট ট্যাক্স রেট ইজ 25% হয়, রিকোয়ার্ড কি করতে হবে? হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড অ্যান্ড হোয়াই? এই যে তিনটা পদ্ধতি আছে এই তিনটা পদ্ধতির মধ্যে কোনটা আমরা নিব এবং কেন নিব? এখন আমরা যখনই দেখব যে কোনটা নিব এবং কেন নিব, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ইপিএস ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? ইপিএস। ইপিএস যার যেটার বেশি হবে সেই ফাইন্যান্সিংটাই আমরা আসলে সিলেক্ট করব। আর যদি দুই নাম্বারটা পড়ি, ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিএটি। ইনডিফারেন্স পয়েন্টকে আমরা যদি সংক্ষেপে বলি সেটাকে আইবি বলে। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিএটি অফ অল্টারনেটিভ মেথড 1 অ্যান্ড মেথড 2। তাহলে এখানে মেথড দেওয়া আছে কয়টা? 3টা। এখন বলছে 1 আর 2 এর মাঝে আমার কি করতে হবে? আইপি করতে হবে, ইনডিফারেন্স পয়েন্ট করতে হবে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি মিনিমাম 3টা ওয়ার্কিং করতে হয়। চলেন আমরা দেরি না করে ওয়ার্কিং এ চলে যাই। তো প্রথমে যে ওয়ার্কিংটা আমরা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, মানে এই প্রতিষ্ঠানের শেয়ারের সংখ্যা কত। তো এই শেয়ারের সংখ্যা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পুরাতন যেটা আছে সেটা আগে নিয়ে নিতে হবে। কি বলছি? পুরাতন যেটা আছে সেটা আগে নিতে হবে। তাহলে পুরাতন আমরা নিলাম, পুরাতন আছে কত? 8 লাখ টাকা আছে পুরাতন, সেটা আমরা নিলাম। এখন আমরা কি করতেছি? 1 নাম্বার করতেছি ফর 1। তাহলে 1 নম্বরে দেখি যে এই 12 লাখ টাকা সে কিভাবে সংগ্রহ করবে? ফুললি বাই কমন স্টক, মানে পুরাটাই সে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করলে তো কমন স্টক অবশ্যই বাড়বে। 1 নম্বরে কত বাড়বে? এই যে নতুনটা 12 লাখ, তাহলে আমরা দিলাম 12 লাখ। তাহলে 8 লাখ যোগ 12 লাখ এবং প্রতিটার দাম কত? 100 টাকা। 100 দিয়ে ভাগ দিতে হবে, কারণ আমরা তো শেয়ারের সংখ্যা নির্ণয় করতেছি। কি নির্ণয় করতেছি? নাম্বার অফ শেয়ার। তাহলে এখানে আসে কত? 12,000। এখন আসি আমরা অল্টারনেটিভ 2 তে, বিকল্প। তো 2 তে বলছে ফুললি বাই ডিবেঞ্চার। এখন ডিবেঞ্চার দিয়ে যদি আমরা এই মূলধনটা সংগ্রহ করি তাহলে তার আমার শেয়ার বাড়বে না। তার মানে আমার পুরাতন কত আছে? 8 লাখ, সেই 8 লাখে আমরা নিলাম ভাগে 100, কত হয়? 8,000। এরপর 3 নম্বরে আসি। 3 নম্বরে বলছে ফুললি বাই 13% প্রিফার্ড স্টক। এখন প্রিফার্ড স্টকের মাধ্যমে যদি আমরা মূলধন সংগ্রহ করি তাহলে কিন্তু আমাদের শেয়ার বাড়বে না। তাহলে আমাদের পুরান আছে কত? পুরান আছে 8 লাখ, 8 লাখে আমি নিয়ে নেব। তাহলে 8 লাখকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই কত হয়? 8,000। তাহলে এরই মাধ্যমে আমাদের 1 নম্বর যে ওয়ার্কিংটা সেটা শেষ হয়েছে। এখন চলেন আমরা 2 নম্বর ওয়ার্কিং করি। 2 নম্বরে কি ওয়ার্কিং করি আমরা? 2 নম্বরে করব আমরা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, মানে আমাদের যে ঋণ আছে সেই ঋণটা আমরা ঋণের উপর আমরা সুদ দিব। এখন আমাদের পুরাতন কিন্তু 12 লাখ টাকা অলরেডি আছে। কত আছে? 12 লাখ টাকা। এখন 12 লাখ টাকা সুদের হার কত? সুদের হার হচ্ছে 12%। তাহলে আমরা যদি নেই যে 12 লাখ,
এখন 1 নাম্বার পড়ি। 1 নাম্বারে কি ঋণ আছে? না। 1 নাম্বারে বলছে ফুললি কমন স্টক। তার মানে আমার 12 লাখের উপরে 12% দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 12 লাখের উপর 12% দিলাম 1,44,000 হইছে। এখন আমাদের 2 নাম্বার যদি এটা 1 নাম্বার গেল, 2 নাম্বার যদি করি আমাদের পুরাতন আছিল কত? 12 লাখ। পুরাতন কত আছে? 12 লাখ। এখন 2 নাম্বার যদি পড়ি, কয় নাম্বার করতেছি আমরা? 2 নাম্বার। 2 নাম্বারে বলছে এই 12 লাখ টাকা কিভাবে সংগ্রহ হবে? 12% ঋণের মাধ্যমে। তাহলে আগের থেকেই তো আমার এই যে ওল্ড 12 লাখ আছে। তাহলে আবার নতুনও যেটা নিব সেটাও আবার ডেপ্ট হিসাবে বিবেচিত হবে। তাহলে 12 12 কত হয়? 24 লাখ। এই যে আমাদের 24 লাখ। সুদের হার কত? 12%। তাহলে হলো 2,88,000। এখন আমরা 3 নাম্বারে দেখি ফর 3। এখন 3 নাম্বারে তো প্রিফার্ড স্টকের মাধ্যমে মূলধন সংগ্রহ করবে। তাহলে 3 নাম্বার তো নতুন করে বাড়বে না। আমাদের পুরান আছে কত? 12 লাখ। এই 12 লাখে 12% দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 12 লাখে আমরা কত দিলাম? 12%। তাহলে 1,44,000। কারণ পুরানটা সবসময় আপনাকে নিতেই হবে। নতুনটা হিসাব করে নিলে হলে নিব নাহলে নিব না, কিন্তু পুরানটা আপনাকে নিতেই হবে। এরপর যদি আমরা 3 নম্বর ওয়ার্কিংটা দেখি যে ক্যালকুলেশন অফ প্রিফারেন্স ডিভিডেন্ড বা পিডি, তাহলে আমরা প্রিফার্ড স্টক দেখি আমাদের প্রতিষ্ঠানে আগে থেকে আছে নাকি? হ্যাঁ, প্রতিষ্ঠানে আগে থেকে আছে। প্রিফার্ড স্টক কত আছে? 10 লাখ টাকার প্রিফার্ড স্টক আমার আগের থেকেই আছে। তাহলে 10 লাখ টাকার প্রিফার্ড স্টক যদি আগে থেকে থাকে তাহলে আমরা লিখলাম 10 লাখ কত কত পার্সেন্ট? 10%। 10% আমাদের প্রিফার্ড স্টকের উপর ডিভিডেন্ড দিতে হবে। তাহলে প্রথমটা যদি আমরা পড়ি, প্রথমটা বলছে ফুললি কমন স্টক। তাহলে কমন স্টকে তো আর পিডি দেওয়া লাগবে না। তাহলে পুরানটার উপর দিলে আমাদের হয়ে যাবে। তো 10 লাখের 10% এ কত দিব আমরা? 1 লাখ টাকা। এখন আমরা 2 নাম্বার লিখবো। এটা তো এক গেল। 2 নাম্বার বলছে। 2 নাম্বার পুরানটা তো অবশ্যই আগে লিখতে হবে 10 লাখ। এখন 2 নাম্বার পরে যদি দেখি ফুললি বাই 12% ডিবেঞ্চার। মানে পুরোটাই হচ্ছে ঋণের মাধ্যমে আনবে। এখন ঋণের মাধ্যমে আনলে তার পিডি দেওয়া লাগবে না। মানে পুরানটার উপর দিলে আমার হয়ে যাচ্ছে। তাহলে 10 লাখে 10% কত? 1 লাখ টাকা। এখন আমরা 3 এ আসি। এখন 3 এ বলছে পুরানটা আগে লিখি আমরা। পুরানটা কত? 10 লাখের 10% কত হয়? 1 লাখ টাকা হয়। এখন এই যে 12 লাখ টাকা সেটা বলছে ফুললি বাই 13% প্রিফার্ড স্টক। মানে 13% প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে আগের থেকেই তো আমার প্রিফার্ড স্টক আছে 10 লাখ। তাহলে নতুন কত? নতুন আবার বাড়তেছে আমার কত? নতুন বাড়তেছে আবার 12 লাখ। কিন্তু এই 12 লাখে আপনি ডিভিডেন্ড দিবেন 13%। উপরের যে 10 লাখ সেটা 10%। কিন্তু এই 12 লাখ দিয়ে নিবেন সেটা ডিভিডেন্ড দিতে হবে কত? 13%। তাহলে এটা আমার আলাদা হিসাব করতে হবে। তাহলে আমরা দিলাম 12 লাখ গুণ 13%। তাহলে 1,56,000 হয়। তাহলে 1 লাখ আর 1,56,000 মোট 2,56,000। এরই মাধ্যমে আমাদের আসলে ওয়ার্কিং শেষ। এখন আসি আমরা অল্টারনেটিভে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। অল্টারনেটিভ বলছে which alternative method of financing should be selected and why। এখন কথা হচ্ছে কেন কোনটা সিলেক্ট করব, কেন সিলেক্ট করব। এটা করতে হলে আমি বলছি আমাদের কি করা লাগবে? ইপিএস করা লাগবে। তাহলে আমরা ইপিএস করি। ইপিএস এর ছক কাটি। তিনটা যেহেতু আমাদের টাকা তিনটা ঘর নিলাম। প্রথম আমরা কি দ্বারা শুরু করব? ইবিটি দ্বারা শুরু করব। তাহলে ইবিটি আমার আছে কত? আমরা যদি অঙ্কে দেখি, অঙ্কে আমরা পড়েছি আমাদের ইবিটি আছে কত? 8 লাখ টাকা। তাহলে আমরা সবটা ইবিটি নিলাম 8 লাখ 8 লাখ 8 লাখ। এখন এখান থেকে কি বাদ যাবে? লেস ইন্টারেস্ট বাদ যাবে। ইন্টারেস্ট কোথায় পাবো আমরা? এই যে আমরা ইন্টারেস্ট করে রেখে এসেছি। 1,44,000, 2,88,000, 1,44,000 এবং যেভাবে যেভাবে আছে সেভাবে বসাই দিব। তারপর ইবিটি থেকে এই আইটা যদি মাইনাস হয়ে যায় তাহলে আমাদের থাকে ইবিটি। তাহলে ইবিটি কিভাবে বিয়োগ করবো? এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে দিয়ে বিয়োগ, আবার 8 লাখ থেকে 1,44,000 বিয়োগ। এখন এটা থেকে ইবিটি মানে কি? আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে এখান থেকে আমাদের কি বাদ দিতে হবে? ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্স কয় পার্সেন্ট? এই যে আমরা পড়ে আসছি ট্যাক্স হচ্ছে 25%। অঙ্কে পড়ে রেখে আসছিলাম। তাহলে ট্যাক্স হচ্ছে 25%। আমরা ট্যাক্স দিলাম। এই 6,56,000 যদি 25% দিই তাহলে এটা আসে। আবার 5,12,000 দিলে 1,28,000 আসে। 6,56,000 দিলে আবার এইটা আসে। এখন ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দেওয়ার পর থাকবে আমাদের এটা, মানে এটা থেকে এটা বাদ দেওয়ার পরে, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা ইএটি। ইএটি মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এখন এটা থেকে বাদ দিব কি আমরা? পিডি। তাহলে পিডি, এই যে আমরা পিডি করে রেখে আসছি 1 লাখ 1 লাখ আর হচ্ছে 2,56,000। তাহলে আমরা বাদ দিলাম 1 লাখ 1 লাখ 2,56,000। তো যেটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আর্নিংস অ্যাভেলেবেল ফর কমন স্টক। আর্নিংস অ্যাভেলেবেল ফর কমন স্টক কত? এই যে এইগুলা। এখন আমরা লিখবো এনএস, নাম্বার অফ শেয়ার। তাহলে নাম্বার অফ শেয়ার কিন্তু আমরা 1 নম্বরে করে রেখে আসছিলাম। এই যে 20,000, 8,000, 8,000। তাহলে আমরা এখানে লিখে দিলাম 20,000, 8,000, 8,000। এখন আমরা ইপিএস নির্ণয় করব। ইপিএস এর সূত্রটা হচ্ছে ইএসিএস ভাগ হচ্ছে এনএস। এই যে এইটা ভাগ হচ্ছে এটা। তাহলে ভাগ দিলে যেটা আসে 19.6, 35.5 এবং 29.5। তাহলে আমাদের বেশি কোনটা? বেশি হচ্ছে 2 নাম্বারটা।
তাহলে আমরা কমেন্টস লিখবো যে দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 2 বিকজ 2 ইজ হ্যাজ দ্য হাইয়েস্ট ইপিএস দেন আদার অল্টারনেটিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এরপর আমরা চলে যাব হচ্ছে 2 নম্বর অল্টারনেটিভে। ইনডিফারেন্স পয়েন্ট করতে বলছে কার কার, মেথড 1 আর মেথড 2। তাহলে আমরা দেখি মেথড 1 আর মেথড 2 এর মধ্যে আইপি করি। তাহলে আইপি সূত্রটা যদি দেখি উই নো, আমরা জানি ইবিটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টিআর মাইনাস পিডি, আবার ইবিটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টিআর মাইনাস পিডি, একই জিনিস দুই পাশে, নিচে শুধু এনএস1 আর এনএস2। আচ্ছা, এখন আমরা এটা বসাই। ইবিটি ইন্টারেস্ট আমাদের কত ছিল? ইন্টারেস্ট ছিল হচ্ছে 1,44,000, যেহেতু 1 আর 2 এর মাঝে করতেছি, এইটা আর এইটা। তাহলে 1,44,000, ট্যাক্স রেট হচ্ছে 25%। আর পিডি কত? তাহলে একের পিডি আমরা যদি দেখি, হ্যাঁ একের পিডি ছিল 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা এনে বসাইলাম। এরপর এনএস ওয়ান হচ্ছে কত? 20,000 আমরা বসাইলাম। এরপর সমান সমান দিলাম। এবার হচ্ছে 2 এর, তাহলে ইবিটি মাইনাস ইন্টারেস্ট, 2 এর ইন্টারেস্ট কত? 2,88,000 আমরা দিলাম, 1 মাইনাস আবার ট্যাক্স রেট দিলাম, মাইনাস পিডি। তাহলে 2 এর পিডি কত? 2 এর পিডি হচ্ছে 1 লাখ, একই ছিল 1 লাখ। আর নিচে 2 এর শেয়ার কত ছিল? 2 এর শেয়ার ছিল 8,000। আমরা সবগুলা এখানে বসাইছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে এখানে থাকে কত, 1 থেকে যদি 0.25 বাদ দিই তাহলে 0.75 থাকে। তাহলে 0.75 দ্বারা যদি ইবিআইটি কে গুণ করি তাহলে 0.75 ইবিআইটি, আবার 0.75 দ্বারা 1,44,000 কে গুণ করলে 1,08,000, আর এই মাইনাস 1 লাখ তো এখানে থাকেই। এখন দেখেন যে এখানে কয়টা শূন্য আছে? 3টা। এখানে কয়টা শূন্য আছে? 3টা। তাহলে 3টা শূন্য যদি উভয় পাশ থেকে আমরা মানে 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের থাকে 20:8। এখন এটাকে কিন্তু আমরা আবার 4 দিয়ে ভাগ করতে পারি। 4 দিয়ে ভাগ করলে হয় 5:2। কারণ 5 দিয়ে যদি 20 কে ভাগ করি, 4 দিয়ে যদি 20 কে ভাগ করি 5 হয়, আর 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 হয়। তাহলে আমাদের 5:2 থাকে। তাহলে আমরা সেটাই বসাই দিছি, 5:2। আচ্ছা, এরপর যদি আমরা এই পাশে দেখি যে 0.75 দ্বারা ইবিআইটি গুণ করলে 0.75 ইবিআইটি মাইনাস 0.75 দ্বারা 2,88,000 কে গুণ করলে 2,16,000, এই মাইনাস 1 লাখ থাকে। তো আমরা এরপর কি করব? বজ্র গুণন করব। তো বজ্র গুণন করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি এইভাবে বজ্র গুণন করি যে 5 দিয়ে যদি 0.75 কে আমরা গুণ করি, তাহলে 5 দিয়ে 0.75 কে গুণ করলে হয় 3.75 ইবিআইটি। এখন 2,16,000 থেকে যদি আমরা 1 লাখ বাদ দিই, সরি এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে 2,16,000 আর 1 লাখ, তাহলে 3,16,000 হয়। 3,16,000 কে যদি আমি 5 দিয়ে গুণ দিই তাহলে আমাদের হয় 15,80,000। এরপর যদি আমরা এইভাবে বজ্র গুণন করি যে 2 দ্বারা যদি 0.5 ইবি 75 ইবিআইটি কে আমরা গুণ করি তাহলে হয় 1.5 ইবিআইটি, এবং 1,08,000 আর 1 লাখ, তাহলে কত হয়? 2,08,000। তো 2,08,000 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4,16,000 হয়। এখন আমরা যদি ইবিআইটি গুলো এক সাইডে আনি, যে 3.75 ইবিআইটি, এটা প্লাস আছে, এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 15,80,000 মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে, মাইনাস 4,16,000। তাহলে তো এইটা থেকে এটা মাইনাস করলে থাকে 2.25 ইবিআইটি, আর 15,80,000 থেকে 4,16,000 গেলে 11,64,000। এখন 2.25 ইবিআইটি হচ্ছে আমাদের এখানে গুণ আকারে আছে, এই পাশে যদি আসি তাহলে আমরা ভাগ হবে। তাহলে 11,64,000 কে যদি 2.25 দ্বারা আমরা ভাগ করি তাহলে হয় 5,17,333। তাহলে আমাদের কিন্তু আইপি আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারছি। এখন আইপি করলে কিন্তু আমাদের কি করতে হয়? আইপি করলে ভেরিফিকেশন টেবিল করতে হয়, এটা বাধ্যতামূলক, আপনার করাই লাগবে। তাহলে ভেরিফিকেশন টেবিল করতে আমাদের বেশি সময় লাগার কথা না, কারণ ভেরিফিকেশন টেবিল আর একটু আগে আমরা ইপিএস বের করছি, এই দুটো একদম সেম জিনিস। তাহলে আমরা প্রথম কি লিখবো? ইবিআইটি লিখবো 5,17,000। এই যে এই ইবিআইটি এই মাত্র পেলাম, এটা দিয়ে আমরা আসলে ভেরিফিকেশন টেবিলটা করবো। এ থেকে আমরা কি বাদ দিব? ইন্টারেস্ট বাদ দিব, লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? এই যে আমরা 1,44,000 এক নম্বরে, আর 2 নম্বর হচ্ছে 2,88,000। তাহলে আমরা দুটো বাদ দিলাম, বাদ দিলে আমাদের কি থাকবে? ইবিটি থাকবে। আমরা ইবিটি লিখলাম। এটা থেকে ট্যাক্স বাদ দিতে হবে 25%। একদম উপরে আমরা যেভাবে ইপিএসটা বের করছি, ভেরিফিকেশন টেবিলটা একদম সেম আকারে বের করতে হবে। তাহলে 3,73,333 এর 25% দিলে হয় 93,333। 2,29,333 এর উপর দিলে হয় 57,333। তাহলে এটা থেকে যদি আমরা বাদ দিই, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আমাদের ইএটি হয়। তাহলে ইএটি 2,80,000 এবং 1,72,000। এ থেকে আমরা বাদ দিব লেস পিডি। তাহলে পিডি আমরা কত লিখেছিলাম? এই যে 1 নম্বরে লিখেছিলাম 1 লাখ এবং 2 নম্বরে লিখেছিলাম 1 লাখ। তাহলে আমরা পিডি বাদ দিলাম। তাহলে পিডি যদি বাদ দিই তাহলে থাকে ইএসিএস। ইএসিএস এর মানে আমরা আগেও বলেছি, আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। এখন আমরা লিখবো এনএস। এনএস কত? এনএস আমরা লিখেছিলাম হচ্ছে এই যে 20,000 এবং 8,000। তাহলে 20,000 আর 8,000 যদি আমরা লিখি, এবং ইপিএস কিভাবে করতে হয়? ইএসিএস কে এনএস দ্বারা আমরা ভাগ করবো। তাহলে আমাদের আসে 9 টাকা 9 টাকা। তাহলে আমরা বারবার বলছি, ভেরিফিকেশন টেবিল যখন আপনারা করবেন তখন দুইটার ইপিএসই সমান হতে হবে। যদি দুইটার ইপিএস সমান না হয় তাহলে কিন্তু আপনার এই ইবিআইটি নির্ণয় করা সঠিক হয়নি, এটা ধরে নিতে পারবেন। তো আমরা অঙ্ক
উত্তর মিলছে কিনা এটাও জানার একটা ভালো পদ্ধতি হচ্ছে আমাদের এই ইপিএস মিলে যাওয়া। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি অঙ্ক বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।